ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্র গদ্যের অন্তর্গত আড্ডা নামক গদ্যটি পড়ছিলাম। আগের দিনের ক্লাসে আমরা দেখলাম যে যখন অমিয়া বলছেন যে এক রোদ কফি, তখন দেখা যাচ্ছে যে তার যে টেবিলে বসা অন্যান্য জন সবাই স্মিত হাসছেন এবং হেসে বলছেন যে হ্যাঁ এরকম, মানে বোঝাতে চাইছে যে এক রোদ কফি নিয়ে কি হবে বা এরকম। তখন আমরা দেখতে পাই যে সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু বুঝতে পারে ক্যাফের যে ছোকরাটি, সেই ছোকরাটি তখন বলেন যে উনি প্রত্যেক দিনই আসেন এবং বলেন যে উনার যে ব্যবহার, বা আমরা দেখতে পাই যে লেখকের যে ব্যবহার কতটা ভালো, সেই সমস্ত কিছু বলেন এবং তার সঙ্গে টিপস দেওয়ার ব্যাপারটিও কিন্তু বলে দেন। তখন জন্য সে বলেন যে এত জ্যাঠামো করিস নে, তাকে তাড়া দিয়ে বলে, সেই ছোকরাটিকে, সেই ক্যাফের ছোকরাটিকে তাড়া দিয়ে বলে যে এত জ্যাঠামো করিস নে। এবং তারপরে আমরা দেখতে পাই যে প্রসঙ্গ এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং তারপর আমরা দেখতে পেয়েছি যে রমজান বের কথা এসেছে। রমজান বে বলেন যে তার যে মামা, সেই মামা যখন হজ করতে ভারতবর্ষে আসেন, তখন তার পরিচয় হয় বাঙালিদের সঙ্গে, ভারতবাসীর সঙ্গে। এবং ভারতবর্ষের প্রসঙ্গ আসতে গিয়ে বলেছেন তিনি যে ভারতবাসীরা চায়ের দোকানে কিভাবে আড্ডা মারেন, সেই সমস্ত প্রতিচ্ছবি যেন রমজান বের মুখ দিয়ে বা রমজান মের চরিত্রের মাধ্যমে যেন লেখক আমাদেরকে দেখিয়েছেন। এবং সেই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে লেখক সেই রমজান বের যে মামা, তাকে বলেন যে যোগ্যী মামা। এবং আমরা দেখতে পাই যে রমজান বে যখন বঙ্গিলা বা এরকম বাঙালি বা বাঙ্গালা যখন উচ্চারণ করতে পারছিলেন না, তখন কিছুটা উৎসাহ এবং উত্তেজনার বশে লেখক কিন্তু বলে বাঙ্গালা, তখন রমজান বে বলেন যে হ্যাঁ হ্যাঁ। তো এইটুকু আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা আড্ডা থেকে আরো একটু নতুন ক্লাস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। এরপর দেখো কি বলছে, আমি চোখ বন্ধ করে ভাবলুম শ্রী রামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বাঙালি, কিন্তু কই কখনো তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি। বলছে দেখো, এই যে কবি বা লেখক, সে তো নিজের দেশের থাকতেন এবং নিজের আঞ্চলিক যে টান বা নিজের দেশের বা জন্মভূমির যে টান, সেটা তো তার মধ্যে ছিলই, কিন্তু কখনো তিনি সেই কিন্তু অনুভব করেননি। কিন্তু আজ যখন একজন বাইরের কেউ বলছে বাংলার কথা, অর্থাৎ বাইরের কেউ বলতে আমি বোঝাতে চাইছি যে রমজান বে যখন তার সেই বাঙালি জাতির কথা বলেছেন সেই কায়রো প্রদেশের থেকেও, তখন কোথাও গিয়ে যেন সেই আমাদের যে লেখক বা কবির কিন্তু গর্ব অনুভব হয়েছে। এবং গর্ব অনুভব সূত্রে তিনি যাদের কথা বলেছেন, দেখো তাদের কথাগুলির মধ্যে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের কথা। শ্রীরামকৃষ্ণ দেব, আমরা যাকে চিনি পরমহংসদেব বলে, শ্রী শ্রী ঠাকুরের যে কথা আমরা জানতে পারি। এবং তার সঙ্গে আরো একটি নাম উঠে এসেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা সাহিত্যের আমরা বলতে পারি যে এমন কোনো দিক নেই যে তিনি তার নিজের সৃষ্টি উল্লেখ করেননি। এবং নজরুল ইসলাম, বিদ্রোহী কবি হিসাবে যাকে আমরা এক কথায় জেনে যাই। তো এই যে তিনজন প্রখ্যাত বা বিখ্যাত একজন মনীষী, লেখক এবং ঠাকুরের কথা বলছেন। তো আমি চোখ বন্ধ করে ভাবলুম, মানে লেখক এখানে চোখ বন্ধ করে ভাবছে যে ইনারা তো বাঙালি, ইনারা তো আমাদের যে জন্মস্থান সেখানেই তো জন্মগ্রহণ করেছেন, কিন্তু কই কখনো তো এত গর্ববোধ করিনি। মানে কবি বলছেন যে এত গর্ববোধ তো কোনোদিনও এর আগে কোনোদিনও হয়নি। আজকে যে গর্ববোধ আমার একজন বাঙালি হিসাবে হচ্ছে, কেন হচ্ছে? দেখো, আমরা তো বুঝতেই পারছি, যখন আমরা কোনো বিদেশে যাই
তখন আমরা দেখতে পাই যে কেউ যদি বলে যে হ্যাঁ তোমাদের কলকাতার কথা আমি শুনেছি, তোমাদের হয়তো ভারতবর্ষের নানা প্রান্তে গিয়ে আমরা যখন কলকাতার কথা শুনতে পাই বা কলকাতা অঞ্চলের কথা, যে তোমাদের এখানে একটা ভিক্টোরিয়া আছে বা তোমাদের এখানে আমরা দেখতে পেয়েছি যে আরো যে উল্লেখযোগ্য যে স্থানগুলি আমরা তার জন্য যে বিখ্যাত, এবং তার ছাড়াও আমরা দেখতে পাই যে যখন বাঙালির যে কালচারের কথা উঠে আসে তখন কিন্তু আমাদের আমরা ভারতবর্ষের যে প্রান্তেই যাই না কেন আমাদের কিন্তু কোথাও গিয়ে একটা গর্ববোধ হয় যে আমি বাঙালি, আমিও যে বাঙালি সেই হিসাবে একজন গর্ববোধ হয়। তো কবি বলছে যে আমি চোখ বন্ধ করে ভাবলাম সেই কায়রো অঞ্চলে গিয়ে, যে কায়রো অঞ্চলে বাঙালি জাতি খুঁজে পাওয়া যায় না, তাদের মধ্যে একজন রমজান বে, সে কি করেছে, তার মামা যখন হজ করতে ভারতবর্ষে আসে তখন তার সঙ্গে পরিচয় হয় বাঙালি জাতির, ভারতবাসীর, এবং ভারতবাসীর কালচারের সঙ্গে তার যে তার যে পরিচয় হওয়া সেটা যেন রমজান বে শুনেছেন, এবং সেই কায়রো প্রদেশে থেকে একজন বাঙালির কাছে তারই বাঙালি জাতির যে প্রশংসা, সেই সব শুনে তো ভালো লাগবারই কথা, সেই সব শুনে তো গর্ব করবারই কথা। তো সেই গর্বের কথাই যেন গর্ব অনুভবই যেন করেছেন, যেটা আগে হয়তো কখনো অনুভব করতে পারেননি কিন্তু এখন করেছেন। এরপর দেখো কি বলছে, এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন। বলছে এই যে নমস্য মানে তাদের যারা হচ্ছে নমস্য ব্যক্তি আমরা বলি না, যাদেরকে আমরা প্রণাম করি, নমস্কার করি, সেই নমস্য মহাজনরা মক্কা প্রদেশে বা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন। নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তারা আলবাত শ্রীহট্ট, নোয়াখালী, চাটগাঁ, কাছাড়ের বাঙালি খালাসি, পশ্চিমবঙ্গের কলিকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেল্লায় মক্কা করিলা জয়। আচ্ছা, এখানে দেখো যে প্রসঙ্গটা বলছে, সেই প্রসঙ্গ থেকে আমরা দেখো জানতে পারছি যে মক্কা শহরে এই আড্ডাবাজরা, যারা আড্ডা দিতে ওস্তাদ এবং আড্ডাবাজ হিসেবে যারা খ্যাত, তারা নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলেছে এবং তারা আলবাত শ্রীহট্ট, নোয়াখালী, এগুলো সবকটাই কিন্তু বাংলাদেশের অন্তর্গত নাম, চাটগাঁ, কাছাড়ের বাঙালি খালাসি এবং পশ্চিমবঙ্গের যে কলকাতা তার নগরীর কথা কিন্তু এখানে উঠে এসেছে। দেখো উপকণ্ঠে খিদিরপুরের আড্ডা মারতে শিখে তারা কি বলেছে, যে হেল্লা মক্কা করিলা জয়, হেলাই মক্কা করিলা জয়। তো এই যে আড্ডাবাজরা তারা কি করেছে, তারা যখন মক্কা শহরে যাচ্ছে, মক্কা শহরে কি করতে যায়, হজ করার জন্য যায়। তো মক্কা মদিনায় যখন হজ করার জন্য যায় তখন এই আড্ডাবাজরা কি করে, হজ করা মোটামুটি হজ করতে গেলে আমাদেরকে কিন্তু পায়ে হেঁটে হজ করতে যেতে হয়। তো সেই প্রসঙ্গ ধরেই কবি বলছেন যে এই আড্ডাবাজরা যখন হজ করতে যাবেন বা মক্কায় যাবেন তখন নিশ্চয়ই মাথার ঘাম পায়ে কিন্তু তাদেরকে ফেলতে হয়েছে, এবং সেই সূত্র ধরে বলা হয় যে এই যে শ্রীহট্ট, নোয়াখালী, ফরিদপুর, তারপরে দেখো ফরিদপুর নয়, খিদিরপুর এবং কলকাতার অঞ্চল, পশ্চিমবঙ্গের যে কলকাতা তার অঞ্চল, এবং কাছাড়, চাটগাঁ ইত্যাদি যে নামগুলো আমরা পেলাম জায়গার নাম,
সেগুলো কিছুটা অংশ বাংলাদেশে থাকায় এবং কিছুটা অংশ পশ্চিমবঙ্গে থাকে, এবং সেই যে দুই বঙ্গের কথা কিন্তু লেখক তার লেখনীর মাধ্যমে আড্ডা নামক গদ্যতে কিন্তু তুলে ধরেছেন। এরপর দেখো কি বলছে। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাতের বুকের ওপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বলিলুম, আমি বাঙালি। বলছি এবার আস্তে আস্তে চেয়ার থেকে উঠে। এতক্ষণ কবি বা লেখক রমজান বের কথা, নানা প্রসঙ্গের কথা শুনে এসেছেন, এবং শুনে এসে তিনি যখন চেয়ার থেকে আস্তে আস্তে উঠছেন, ডান হাতের বুকের ওপর মাথা নিচু করে খুব সবিনয়ের সঙ্গে বলেছেন যে হ্যাঁ আমি বাঙালি। তিনি নিজের জাতির কথা স্বীকার করে বলেছেন আমি বাঙালি। এরপর দেখো কি বলছে। গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক করে খবরের কাগজের পেছনে ডুব মেরেছিলেন। তার কানে কিছুই যাচ্ছিল না, কি জানি নে। আমি ভাবলুম রাশভারী লোক হয়তো ভাবছেন নতুন মেম্বার হলে তাকে নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ঢেই ঢেই করে নাচতে হবে। এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না। মুখের ওপর থেকে খবরের কাগজ সরিয়ে বললেন, দাও মেরেছি, একটা শ্যাম্পেন দাও। আমাদের নতুন মেম্বার কাউন্টারের পেছনে দাঁড়িয়ে মালিক তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার জল ছেটানোর মুদ্রা। ম্যানেজার করলে 2 ডিগ্রি কাত করে ঘাড় নাড়ল। কি বলছে দেখো এখানে, যে যখন কবি বা লেখক সৈয়দ মুস্তাফা আলী স্বীকার করে নিলেন যে হ্যাঁ তিনি বাঙালি, তখন গ্রিক যে সদস্য মার্কোসরা যারা আড্ডা দিচ্ছিল তারা কি করলো, তাদের মধ্যে একজন প্রথম পরিচয় তার সঙ্গে হয়েছিল, তিনি একবার মাত্র সালাম করলো আলাইক করে খবরের কাগজের মধ্যে ডুব দিয়েছিল। এবং এই যে এত আলোচনা রমজান বের সাথে বাঙালি জাতির যে এত কথা, সে সমস্ত কিছু তিনি শুনতে পাচ্ছিলেন কি পাচ্ছিলেন না তা কিন্তু লেখক বলছে আমি বুঝতে পারছি না বা জানি না। কিন্তু বলছে যে তার কানে যাচ্ছিল কিনা সেটা আমি বুঝতে পারছি না বা আমি জানি না। আমি ভাবলাম রাশভারী লোক হয়তো, যে লোকটা খবরের কাগজের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে তিনি হয়তো রাশভারী লোক। হয়তো ভাবছেন নতুন মেম্বার হলে তাকে আমরা যেরকম কি হয় নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে। আচ্ছা, আমাদের বাঙালিদের একটা কালচার দেখতে পাওয়া যায় যে নতুন জামাইকে যেন মাথায় করে তুলে রাখা হয়। সেই যে ব্যাপারটা, যে একটা দলের নতুন মেম্বার আসলে তাকেও কি সেই নতুন জামাইয়ের মতোই কি আপ্যায়ন করতে হয়, সেই প্রসঙ্গটাই যেন কবি এখানে তুলে ধরেছেন, এবং তুলে ধরে বলছেন যে সেই রাশভারী লোকটি তিনি খবরের কাগজের মধ্যে কি করেছেন, খবরের কাগজের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছেন, এবং তিনি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না তা বুঝতে পারছি না। যে এত আলোচনা হলো সেটা তিনি শুনতে পেলেন কি পেলেন না তাও জানি না। কিন্তু তিনি তো, আমি ভাবলুম মানে লেখক ভাবছে এটা যে সে তো রাশভারী লোক, যে লোকটি খবরের কাগজের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে বা নিজেকে মুড়িয়ে রেখেছে বা ঢুকিয়ে রেখেছে, সেই খবরের কাগজের যে লোকটি, সেই লোকটি যেন রাশভারী লোক, অর্থাৎ এত হাসি ঠাট্টা করে না, বা বলতে পারি যে হয়তো ভাবছে যে নতুন মেম্বার হলে তাকে হয়তো নতুন জামাইয়ের মতো কাঁধের মধ্যে তুলে ধেই ধেই করে নাচতে হবে। এই কথা কনস্টিটিউশনে লেখে না। এই যে নতুন জামাই হলে তাকে যে কাঁধে তুলে ধেই ধেই করে নাচাতে হবে, বা এই কথা কিন্তু কনস্টিটিউশন সংবিধানে কিন্তু লেখা থাকে না।
মুখের ওপর থেকে খবরের কাগজ এবার সরিয়ে বললেন, সেই লোকটি, যে লোকটি খবরের কাগজ দেখছিলেন, সেই লোকটি এবার বলছেন, দাও মেরেছি, এই স্থানীয় ভাষা, একটি কায়রো প্রদেশের স্থানীয় ভাষা, একটা শ্যাম্পেন দাও। তারা উজ্জীবন করবে। কেন উজ্জীবন করবে? কারণ তাদের দলের একটি লোক বেরিয়েছে, তাও আবার বাঙালি লোক। তো শ্যাম্পেন দিতে বলছে, এবং শ্যাম্পেন দেওয়ার যে ভঙ্গিটা, সেটা কেমন করে না, কাউন্টারের পেছনে দাঁড়িয়ে যে মালিক, তাকে দেখাচ্ছেন বাঁ হাত দিয়ে বোতল ধরার মুদ্রা, বোতল কিভাবে, একটা শ্যাম্পেনের বোতল কিভাবে ধরতে হয় তার মুদ্রা, এবং আরেকটা ডান হাত দিয়ে তিনি দেখাচ্ছেন ফোয়ারার জল ছেটানোর মুদ্রা। এই যে দুটো মুদ্রা, সেটা যেন সেই রাশভারী লোকটি দেখাচ্ছেন। ম্যানেজার কুল্লে 2 ডিগ্রি কাত করে ঘাড় নাড়ল। ম্যানেজার, এবার যে ম্যানেজার ছিল কাউন্টারের পেছনে, সে এবার ঘাড় নাড়ছে, কিন্তু কুল্লে, এটাও কিন্তু একটা ওদের যে স্থানীয় বা আঞ্চলিক যে ভাষা, সেটা। আমি ভয়ে ভয়ে বললুম, এই দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই। এবার বাঙালি লেখক, সে মার্কাস জাতির সামনে, সে কায়রো প্রদেশে গিয়ে বলছে যে দোকানে সে সকাল বিকেল কি করতে আসে না, কফি খেতে আসে, তারা কি করেছে, তারা যে মদও বিক্রি করে সেটা কবি জানতেন না। এবং তিনি বলেছেন যে ভয়ে ভয়ে খানিকটা বলেছেন, কারণ তাদের তো গোষ্ঠী অনেক বেশি, লেখক বাঙালি হিসাবে সেই কায়রো প্রদেশে তো একা, তাই বলছেন যে ভয়ে ভয়ে বলা, যে অতজন মার্কস জাতির কাছে তার যে কথা বলার ধরন, সেই কথা বলার ধরন যেন কোনোটাই উচ্ছৃঙ্খল না হয়ে যায়। এবং সেই সূত্র ধরেই লেখক সৈয়দ মুস্তাফা আলী বলছেন যে আমি বললুম, লাইসেন্স বেচার বলছি, সরি, মদ বিক্রি করবার তো লাইসেন্স নেই, বা মদ বেচার তো লাইসেন্স নেই, কারণ এটা তো কফির দোকান। আর নীলনদের যে ক্যাফে, সেখানে মানুষ আসে কেন না, মদ খাওয়ার, সরি, কফি খাওয়ার জন্য, সেখানে আবার মদ পাওয়া যায়। এটা শুনে কবি কোথাও কি অবাক হয়েছেন। মার্কস বললেন, কাফের পেছনে তার ড্রয়িং রুম, ব্যাটার সব বেচে, আফিং, কাকিন, হিরোইন, হশিশ, যা চাও সবকটাই কি না একটা নেশা করার দ্রব্য। তো বলছে যে মার্কোস এবার বলে বসেছে কি না, ক্যাফের পেছনে তার ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুমে কি থাকে, ব্যাটা সব বেচে, আফিং, সেটাও আমরা জানি যে নেশায় আচ্ছাদিত হবার তারই একটি মাধ্যম, বা নিজেকে নেশায় আক্রান্ত করবার একটি মানুষ আক্রান্ত করতে গেলে কি খায়, আফিং খায়। তারপর হচ্ছে ককেইনও একটা নেশারি দ্রব্য। তারপর হচ্ছে হিরোইন। আমরা শুনতে পাই যে যে লোকটি হিরোইন খেয়েছেন বা হিরোইনের নেশায় আক্রান্ত, সেরকমই কিন্তু হশিশ বলেও একটা নেশার দ্রব্য রয়েছে। এবার যা চাও তাই পাবে। এই ক্যাফের পেছনে তার যে ড্রয়িং রুম আছে, ব্যাটা সেখান থেকে সব বিক্রি করে। এবার দেখো বলছে, ছোকরারা বললেন, আর একটা তামাকও সাজিস। আমরা স্থানীয় যারা, আঞ্চলিক যারা, আমরা যারা ভারতবর্ষে, তাদের কাছে এই তামাকের যেন পরিচয় রয়েছে। তামাকের কিন্তু একটা পরিচয় রয়েছে, কিন্তু সেই প্রদেশে গিয়েও এই তামাকের যে কথা শুনবে, সেটা যেন অনেকটা মতিভ্রমের মতো অবস্থা। এবং বলছেন, দেখো, এই যে মার্কস, সে তো জানিয়ে দিল যে সে শুধু কি বিক্রি করে না, সে শুধু কফি বিক্রি করে না, তার যে
কাউন্টারের পেছনে বা ক্যাফের পেছনে তার যে ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুমে সে আফিমও বিক্রি করে, আফিম বিক্রি করে এবং তার সাথে আরো হিরোইন বিক্রি করে, ককেইন বিক্রি করে, হশিশ বিক্রি করে, যা চাই তাই তাই সে বিক্রি করে। এবং তার সঙ্গে যেটা এক্ষুনি লেখক শুনলেন সেটা হচ্ছে তামাকের কথা, যে ছোকরারা ছোকরাকে বলেন সেই ক্যাফের যে জন্য যে তারা খেয়েছিল, বলেছিল যে জ্যাঠামো করিসনি, সেই ছোকরাকে, যে ছোকরা এই সৈয়দ মুস্তফা আলী বা লেখকের সম্বন্ধে বলেছিলেন যে ভালো টিপস দেয়, ভালো লোক, সকাল সন্ধ্যে আসে, কফি খেয়ে যায়। তো তার সম্পর্কে যখন সালিশি গাইছিল তখন তো জন্য আমরা দেখতে পেলাম যে তারা দিল, বলেছিল যে এত জ্যাঠামো করিস নে, তাই বলছিল। তো সেই ছোকরাকে বলেন যে একটা তামাক সাজার কথা বা তামাককে সাজিয়ে আনার কথা, প্রস্তুত করে আনার কথা। এরপর দেখো লেখক বলছেন যে বলে কি, কায়রোতে তামাক, স্বপ্ন নো মায়া নো মতিভ্রম নো, তাই বলছে আমাদের যে বাঙালিরা তারা সেই সময়টা কি খেত, তারা সেই সময় প্রচুর পরিমাণে তামাক সেবন তামাক সেবন করত, কিন্তু বলছে, কিন্তু কি বলছে দেখো, কিন্তু কায়রো প্রদেশে গিয়েও তামাকের কথা কোথাও যেন তার কাছে কি কি মনে হয়েছে, মতিভ্রম মনে হয়েছে, স্বপ্ন মনে হয়েছে এবং মায়া মনে হয়েছে। আমরা কি হয় দেখো, আমরা কোনো কিছুর পেছনে মায়ায় যেন জড়িয়ে যাই, আমাদের মায়া কাটলে সেখানে আর কিন্তু কোনো কষ্ট থাকে না। তেমনি আমরা যখন একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্নতেও আমরা যেন দেখতে পাই যে আমরা হয়তো কলকাতায় বসে আমরা হয়তো দেখতে পাচ্ছি আমরা সুইজারল্যান্ড বেড়াতে চলে গেছি। এই যে একটা একটা কাল্পনিক যে দৃষ্টিভঙ্গি, যে কোন প্রান্ত থেকে কোন প্রান্ত, বা আমি হয়তো এখন স্টুডেন্ট, আমি পড়ছি, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি আইপিএস অফিসার হয়েছি। এই যে একটা ট্রান্সফর্ম, সেই ব্যাপারটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্নের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই, আর দেখতে পাই মায়ার মাধ্যমে। আমাদের কারোর প্রতি যদি মায়া থাকে, আমরা মোহমায়াতে যদি এতটাই আচ্ছন্ন হয়ে যাই, সেই আচ্ছন্ন হওয়া থেকেই আমরা কি দেখতে পাই, যে তার কোনো দোষ, তার কোনো ত্রুটি, এই সমস্ত কিছু দেখতে পাই না। এবং মতিভ্রম কেন বলছে দেখো, আমরা অনেক সময় না অজান্তে অনেক কাজ করে ফেলি যেগুলো হয়তো আমাদের ক্যারেক্টারের সঙ্গে যায় না, বা আমাদের যে চারিত্রিক যে বৈশিষ্ট্য তার সঙ্গে কিন্তু যায় না, কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু সেই কাজগুলো কিন্তু করে ফেলি। তো সেখানে লোকে আমাদেরকে কি বলে, যে মতিভ্রম হয়েছে তোর, এই কথাটা বলে, তাই তো। তো সেই সূত্র ধরেই দেখো বলছে, এখানে কবিও তাই বলছে বা লেখক সৈয়দ মুস্তফা আলীও কিন্তু তাই বলছে, যে কায়রো প্রদেশে যেখানে চারিদিকে কি রয়েছে, মরুভূমি রয়েছে, যেখানে উটের প্রসঙ্গ আমরা দেখতে পেয়েছি, সেই প্রসঙ্গ ধরে আমরা দেখতে পেলাম এবার যে কায়রো প্রদেশে তারা কেবলমাত্র কফি খায় এবং তাদের কাছে আড্ডাটাই সবার আগে, আর কিছু নেই। কিন্তু এই যত কায়রো প্রদেশের মানুষের সঙ্গে কবি মিশছেন, তত তত তিনি বুঝতে পারছেন যে তাদের মধ্যেও অনেক কিছু ব্যাপার আছে। যেমন আমরা একটু আগে দেখতে পেলাম শ্যাম্পেনের, নতুন মেম্বার আসলে যে তারা শ্যাম্পেন খান, সেই সেই যে কফির দোকানেও যে শ্যাম্পেন পাওয়া যায়, এই ধারণাটা কবির কিন্তু ছিল না। এবং তারপর দেখো আমরা আরো জানতে পারলাম মার্কোজের মুখ থেকে, বা মার্কোজের যে চরিত্র তার মাধ্যমে, যে শুধু সে কফি বিক্রি করে বা শ্যাম্পেন বিক্রি করে তা কিন্তু নয়,
তার যে ড্রয়িং রুম, সেই ক্যাফের পেছনে যে নীলনদের ক্যাফের যে ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুম থেকে আফিম, হেরোইন, তারপর হচ্ছে ককেইন, হশিশ সবই যেন বিক্রি হয়। এবং এখানেও শেষ নয়, এরপর যখন বলে ছোকরাকে যে তামাক সাজিয়ে আনার কথা বা তামাক সেজে আনার কথা, তখন যেন কবি আকাশ থেকে পড়ছেন এবং বলে যে বলে কি, মানে একেবারে অবাক হয়ে গেছে যে আমরা জানতাম ভারতবর্ষের যারা থাকে তারাই একমাত্র সেই সেই দিনে সেই কালে বা সেই যুগে আমরা দেখতে পাই যে তারাই হয়তো কি খাচ্ছে না, তারাই হয়তো তামাক খায়। কিন্তু এই যে এতটা বিদেশ বিভুঁয়ে এসে নিজের জন্মভূমি থেকে নিজের জন্মভূমি থেকে ছেড়ে এসেও যেন সেই তামাকের প্রসঙ্গ যেন পিছু ছাড়ছে না। কবি বলছে যে বলে কি কায়রোতে তামাক, এই বলে যেন একটা কোশ্চেন চিহ্ন এঁকে দিয়েছে বা অবাকের যে বা বিস্ময়ের যে মনোভাব সেটা যেন দেখিয়ে দিয়েছেন সৈয়দ মুস্তফা আলী। এবং তার সঙ্গে বলছে যে স্বপ্ন নু, এটা একটা স্থানীয় ভাষা যে নো, এই যে নো বারবার আমরা তাকে বলছি, জিজ্ঞাসা করছি নো, আমরা বলি কি এটা কি স্বপ্ন, এরকম ভাবে জিজ্ঞাসা করি, কিন্তু ওরা বলছে কি স্বপ্ন নো, মায়া নো, মতিভ্রম নো, জিজ্ঞাসা চিহ্ন কোথাও কি মনে দাগ কাটছে এবং বলছে কি যে এটা কি স্বপ্ন আমি দেখছি, না আমার মতিভ্রম হলো, না আমি মায়ে আচ্ছন্ন হয়ে গেলাম, সেই কথাটা যেন কবি বা লেখক বলছেন। এরপর দেখো কি বলছে, দিব্যি ফর্সি হুঁকো এলো, তবে হনুমানের ল্যাজের মতো 3.5 গজি দরবারি নল নয়, আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোঁতা ভোঁতা, জরির কাজ করা, আমাদের ফর্সি যেমন যেমন কেমন যেন একটু নাজুক মোলায়েম হয়, এদেরটা একটু গাইয়া। বলছে আমাদের দেশে যে তামাক সাজিয়ে আনে আমরা দেখতে পাই একটা তার সাথে পাইপ থাকে বা নল থাকে, তাই না, এবং জিনিসটা দেখতেও সুন্দর হয়। কিন্তু এই প্রদেশে এসে, সেই কায়রো প্রদেশে এসে যেন চেনা তামাক সাজবার পাত্র যেন লেখক পাচ্ছেন না। লেখক বলছেন যে দিব্যি কি সাজিয়ে নিয়ে এলো, দিব্যি দিব্যি ফর্সি হুঁকো এলো, ফর্সি বিদেশি হুঁকো এলো, তবে ওই হনুমানের ল্যাজের মতো কি নেই, হনুমানের ল্যাজের মতো 3.5 গজি মানে 3.5 গজ দরবারি নল নেই সেখানে। এবং আর সমস্ত জিনিসটাই কেমন যেন ভোঁতা ভোঁতা। বলছে আমাদের যে জিনিসটা সেটা আমরা দেখতে পাই যে হুঁকো যখন নিয়ে আসে একটা কি হয়, একটা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসে এবং তার সঙ্গে একটা নল থাকে, তাই না, সেই নলটাও এই যে বিদেশ বিভুঁয়ে এই যে কায়রোতে এসে কিন্তু লেখক দেখতে পাচ্ছেন না। এবং বলছে কেমন যেন আমরা দেখতে পাই যে কেমন যেন ভোঁতা ভোঁতা, জরির কাজ করা, আর আমাদের ফর্সি কেমন যেন একটু লাজুক মোলায়েম, এবং আমাদের যে যে তামাক সাজবার যে পাত্রটা সেটা যেন কোথাও কি মোলায়েম লেগেছে কবির, এবং সেই প্রসঙ্গটাই যেন এখানে তুলে ধরতে চেয়েছেন। এবং সেখানেও যে পার্থক্য সেটাও যেন কবি দেখিয়েছেন যে কায়রোর সঙ্গে আমাদের ভারতবর্ষে শুধু যে আড্ডাতে পার্থক্য তা কিন্তু নয়, যে আড্ডা আমরা আমাদের বাঙালিরা কি করে, আমাদের যেরকম বাইরে আড্ডা হয় সেরকম কিন্তু বাড়িতেও আড্ডা হয়। কিন্তু কায়রো প্রদেশে আমরা দেখতে পেলাম যে বাইরে আড্ডা ঘন্টার পর ঘন্টা চললেও বাড়িতে কিন্তু আড্ডা দেওয়ার কিন্তু কোনো পারমিশন থাকে না। কাদের? গিন্নিরা বলে ওঠেন যে পোড়ামুখ মেনসেরা কবে যাবে, এটা অভ্যাসের দাসে বলে ফেলে, আবার কখনো কখনো ইঙ্গিতে বলে ফেলে, আবার কখনো ঠেস মেনে বলে দেয়। এবং আমরা দেখতে পাই যে আরো একটি পার্থক্য আমরা দেখতে পেলাম যে কায়রো প্রদেশের মানুষরা ব্ল্যাক কফি খায়, কিন্তু আমরা খেলে কি কফি খাই, দুধ কফি খাই। এবং আমরা যখন কি করি, আড্ডা দিই, তখন আমরা কিন্তু
চায়ের দোকানে আড্ডা দিই এবং চা খাই সেখানে। কিন্তু এখানে কায়রো প্রদেশে দেখতে পাওয়া যায় যে তারা কফির যে দোকান, সেই কফির দোকানে এসে কফি তো নিমিত্ত মাত্র, সেখানে কফিতে চুমুক দিলেও হবে না দিলেও হবে এরকম একটা ব্যাপার। কিন্তু তাদের কাছে আড্ডাটাই মেন। কিন্তু বাঙালির কাছে খাওয়াটাও কিন্তু একটা কোথাও গিয়ে যেন বিশেষভাবে জরুরি হয়ে পড়ে। তাই তারা কি করে, তারা আড্ডার সঙ্গে সঙ্গে কিন্তু সেই যে খাবার সেদিকটাও কিন্তু এগিয়ে দিয়েছে। এবং তারপর শেষ যে আমরা যতটুকু পড়েছি সেই অংশটুকুর মধ্যে শেষ যে পার্থক্য লক্ষ্য করলাম, সেই পার্থক্য থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভারতীয় যে তামাক সাজবার পাত্র, সেটা কোথাও গিয়ে কবির কাছে নাজুক এবং মোলায়েম। কিন্তু এই যে কায়রো প্রদেশের যখন তিনি দেখছেন যে তামাক সাজিয়ে সে পাত্রটা আনছে, সেটা যেন কোথাও গিয়ে ভোঁতা ভোঁতা এবং কিসের কাজ করা না, জরির কাজ করা। এইটা আমরা দেখলাম। এই পার্থক্যগুলো কোথাও গিয়ে যেন চোখে পড়িয়ে দিচ্ছেন কে না, সৈয়দ মুস্তাফা আলী তার আড্ডা নামক গদ্যেতে। কেমন যেন একটু গাঁইয়া, মানে গ্রাম পাড়া গ্রামের বা গ্রামের তৈরি, সেটা যেন কোথাও গিয়ে কবি বলছেন। এদেরটা একটু গাঁয়া বলতে সেই তামাক সাজবার পাত্রর কথা বলা হয়েছে। তবে হ্যাঁ, ফিল্মটা দেখে ভক্তি হলো ইয়া ডাবর পরিমাণে। এক পো তামাক হেসে খেলে তার ভেতর থানা গড়াতে পারে, তাওয়াও আছে। বলছে দেখো, বলছে তবে হ্যাঁ, এইটা দেখতে ভোঁতা ভোঁতা হলেও গাঁয়া হলেও এর ভেতরে যে থিমটা, সেটা দেখে কবির মনে কিন্তু ভক্তি হয়েছিল। এবং ভক্তি হওয়া বশত সে কি করেছে, ইয়া ডাগর পরিমাণে সেই পরিমাণটাও কোথাও কিন্তু উল্লেখ করেছেন। এবং এক পো তামাক, এক পোয়া তামাক বা এক পো তামাক হেসে খেলে এর ভেতর থানা গড়াতে পারে। এর ভেতরে কি করাতে পারে না, থানা গড়াতে পারে। সেই কথাও লেখক সৈয়দ মুস্তাফা আলী সেই যে তামাক সাজবার পাত্রটি দেখে কিন্তু বলেছেন। এবং তাওয়াও আছে। এই যে আমরা বলি না যে তাওয়াই করে আমরা কি করি রুটি ভাজি, তাওয়াই করে আমরা কি করি পরোটা ভাজি, সেই তাওয়ার কথা এখানে কিন্তু উল্লেখ করছে যে তাওয়াও আছে। ফলে হেসে খেলে ভেতরে যেন থানা গড়াতে পারে। আগুনের বেলা ও বেশি আমি টিকের ধিকি ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি। কারণ কবুলেও দেখেছি টিকে বানাবার গৃহতত্ত্ব এখানকার রসিকরা জানেন না। আচ্ছা, গুহ্য তথ্য এখানকার রসিকরা জানেন না। বলছে দেখো যে আমি তামাকের যে পাত্র সেটা তো দেখলাম, এবং তামাকটাও যে হেসে খেলে গড়াতে পারবে সেটাও আমি বুঝতে পারলাম। কিন্তু এই যখনই এলো যে আগুন দেওয়ার কথা বা আগুনের বেলায়, কিন্তু অবশ্য এটা কি হবে যে আমি টিকে আমরা যেরকম ধূপ জ্বালাই, টিকে ধরাই, সেরকম টিকের যেরকম গুনগুনে আঁচ আমরা দেখতে পাই বা ধিকি ধিকি গোলাপি গরম প্রত্যাশা, সেটা কিন্তু কবি করেননি। কারণ কবুলেও দেখেছি টিকে যে বানানো হয় বা তৈরি করা হয়, সেই টিকে বানানোর গুহ্য তথ্য, সে তথ্যগুলো দেখেছেন। এবং সেখানকার রসিকরাও জানেন না সেই প্রসঙ্গটাও কোথাও কি যেন সৈয়দ মুস্তাফা আলী তার লেখার মাধ্যমে, তার লেখনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আর যা খুশি বেরোলো তার দীর্ঘ 14 বছর পরও যেন আমার নাকে লেগে আছে। বলছে আর যা খুশবু মানে হচ্ছে সুগন্ধি, খুশবু মানে হচ্ছে সুগন্ধি। বলছে আর সেই তামাক সাদা আনলাম, তামাকের ভেতরে যে একটি বিশাল পরিমাণ দেওয়া হয়েছিল সেটাও দেখলাম, এবং আগুনের প্রসঙ্গ এলো।
সেখানে আগুনের প্রসঙ্গ আমি দেখলাম। এবং কোথাও কি সে আগুনের প্রসঙ্গ আসতে গিয়ে টিকের যে গনগনে আওয়াজ বা ধিকি ধিকি গোলাপি আলো তার প্রসঙ্গও কিন্তু এসেছে। কিন্তু কবি বলছেন যে আর যা খুশবু বেরোলো এবং আগুন দেওয়ার পর যা খুশবু বা গন্ধ বা সেন্ট আমরা যাকে বলি বেরোলো, তার রেশ মানে তার যে রেশ, আমরা বলি না যে ঠাকুর দেখার রেশ এখনো যেন কাটতেই চাইছে না, মানে ঠাকুর দেখার ইচ্ছা শক্তির যে আবেগ সেটাও যেন কোথাও গিয়ে কাটতে চাইছে না, সেটা বলি। সেরকমই বলতে খুশবুর যে রেশ বা সুগন্ধি পাওয়ার যে রেশ সেটা যেন দীর্ঘ 14 বছর পরও আমার নাকে লেগে আছে। অর্থাৎ কবি আমরা এখান থেকে বুঝতে পারছি যে কায়রো প্রদেশে 14 বছর আগে গিয়েছিলেন এবং 14 বছর পরও যে তার নাকে এখনো অব্দি সে কায়রো প্রদেশের তামাক সাজবার আগুনের জ্বালানোর পর যে সুগন্ধি এসেছে তার কথা লেখক সৈয়দ মুস্তফা আলী এখনো কিন্তু ভুলে যেতে পারেননি। এরপর দেখো কি বলছে, পাঠক তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপশিয়ন সিগারেট ভুবন বিখ্যাত। ভুবন মানে হচ্ছে পৃথিবী বিখ্যাত। পাঠককে এবার কবি কোশ্চেন করছেন, প্রশ্ন করছেন, তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপোজিয়ানের যে সিগারেট সেই সিগারেটটা কি না ভুবন বিখ্যাত, জগৎ বিখ্যাত একটি সিগারেট যার সুগন্ধি দিকে দিকে যেন ছড়িয়ে যায়। সেই কথা লেখক সৈয়দ মুস্তফা আলী বলছেন এবং সে প্রসঙ্গে বলছেন দেখো যে কিন্তু কখনো কি ভেবে দেখেছো বিশেষ করে মিশরীয় সুগন্ধি সিগারেট তৈরিবৎ করে বানাতে শিখলো কি করে? কিন্তু এই যে সিগারেট তৈরি করার যে পদ্ধতি সেটা তারা জানলো কি করে, সেটা কি কখনো প্রশ্ন করে দেখেছো? তাই সেই প্রশ্নটাই যেন লেখক বা কবি সৈয়দ মুস্তফা আলী আড্ডা নামক গদ্যের মাধ্যমে কিন্তু আমাদের কাছে কি করেছেন না ছড়িয়ে দিয়েছেন বা প্রশ্নটি যেন ছুড়ে দিয়েছেন। আয়েশ সেই সম্পর্কে ঈষৎ গবেষণা করা যাক। বলছে এসো সেই সম্পর্কে একটা বিশদ গবেষণা আমরা করি, একটা পরীক্ষা করি। কিসের পরীক্ষা? না এই যে তামাক সাজার পর বা আমরা যখন দেখলাম টিকের মতো যে গুনগুনে আঁচ, গোলাপি আঁচ, যেটা যেন কবির মনকে একটু হলেও যেন নাড়িয়ে দিয়েছে বা একটু হলেও যেন কি করেছে না তার যে গুনগুনে আঁচ তার সম্পর্কে ধারণা দিয়েছেন এবং তার সঙ্গে এই কথাটাও উঠে এসেছে যে সেই যে আঁচ বা সেই যে ফুঁকোর যে পার্থক্য 10টা থাকলেও বলেছেন যে আর যাই হোক খুশবুটা যা বেরিয়েছিল, যে আগুন দেওয়ার পর খুশবু বা সুগন্ধি যা বেরিয়েছিল তাতে করে কি হয়েছে 14 বছর যেন কেটে গেলেও কবির নাক থেকে কিন্তু সেই সুগন্ধি যেন যাচ্ছে না। সেই কথাই যেন লেখক সৈয়দ মুস্তফা আলী কিন্তু বলেছেন এবং পাঠককে বলেছেন যে এই যে পজিশনের যে সিগারেট সেই সিগারেটটা যে ভুবন বিখ্যাত সেটা তুমি নিশ্চয়ই জানো, পাঠককে জিজ্ঞাসা করেছেন কবি এবং বলছেন যে কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে তারা এই সিগারেট বানাতে শিখলো কি করে, বা সিগারেটের যে তৈরিবৎ একটা পদ্ধতি আছে তো সেই পদ্ধতিটা তারা জানলো কি করে? আইসো সেই সম্পর্কে ঈষৎ মানে খুব অল্প বিস্তর একটা গবেষণা মানে পরীক্ষা করা যাক। এক সিগারেট বানানোর পেছনে বিস্তর ইতিহাস। বলছে একটা সিগারেট বানানোর পেছনে কিন্তু একটা বিস্তর ইতিহাস থাকে। তার রাজনীতি থাকে, দেবদার রসায়ন লুকায়িত থাকে। বলছে শুধু যে ইতিহাস থাকে তা নয়, রাজনীতি থাকে এবং দেবদার কি থাকে রসায়ন লুকিয়ে থাকে বা লুকিয়ে আছে। সিগারেটের বলতে দেখো সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3টে দেশে সিগারেট বানানোর জন্য ভালো তামাক জন্মায়। সেটা হচ্ছে আমেরিকা, ভার্জিনিয়াতে, আমেরিকার যে ভার্জিনিয়া বলে একটা শহর রয়েছে সেই শহরে, গ্রিসের
মেসোডট অঞ্চলে এবং রুশের কৃষ্ণ সাগরের পাড়ে। একটা সাগর রয়েছে কৃষ্ণ সাগর, সেটা কোথায় অবস্থিত? রুশে অবস্থিত বা রাশিয়াতে অবস্থিত, রুশে অবস্থিত সেখানে। এবং গ্রিসের যে মেসোডট অঞ্চল, আমরা মেসোপটেমিয়ার কথা পড়েছিলাম ইতিহাসে যখন আমরা পড়েছিলাম, তখন সেই গ্রিসের যে মেসোপটেমিয়া অঞ্চল আমরা দেখেছিলাম, তারই একটি অঞ্চল কি বলছে? মেসোডট, সেই অঞ্চলের কথা যেন এখানে উঠে এসেছে। এবং যে এই সিগারেটের জন্য যে তামাক প্রয়োজন, সেই তামাক এই 3টে দেশে একমাত্র জন্মায়। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়। ভারতবর্ষ কি খায়? আমেরিকারটা কিন্তু খায়। আমেরিকার যে ভার্জিনিয়া, তার যে তামাক সেটা যেন খাচ্ছে কিছুটা গ্রিক। কিন্তু এই গ্রিক তামাক এই দেশে টার্কিস এবং ইজিপোশিয়ান নামে প্রচলিত। কিন্তু এই গ্রিকের যখন তামাকটা আসছে, সেটা এই কায়রো প্রদেশে কি নামে প্রচলিত হয়ে যাচ্ছে? টার্কিস নামে, আরেকটা হচ্ছে ইজিপোশিয়ান নামে প্রচলিত হচ্ছে। তার কারণ একতা কি হচ্ছে? দেখো, গ্রিসের ওপর আধিপত্য করত তুর্কিরা। গ্রিসের ওপর আধিপত্য বিস্তার করেছে কারা? না, তুর্কিরা। কিন্তু তুর্কি গ্রিসের বেবাক তামাক বলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। এবং তুর্কি প্রদেশে কি হতো? তুর্কিরা গ্রিসের যে বেবাক তামাক, যে প্রচুর পরিমাণে তামাক আসতো, সেই তামাক কি করতো? তারা কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। এবং সিগারেট বানিয়ে তারা কি করতো? মিশরে পাঠিয়ে দিত। মিশরও তখন সেই তুর্কির কবজাতে, তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন। এইভাবেই দেখো যেন চেন সিস্টেমে সিগারেটের যে তামাক, সেই তামাক যেন এই দেশ থেকে সেই দেশে যেন ছড়িয়ে যায়। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মাখিয়ে দিয়ে এক অনবদ্য রসনালী নির্মাণ করতেন। একটা নতুন কিছু তারা অনবদ্য তৈরি করতেন। তার নামটা দিয়েছিল ইজিপোশিয়ানের তামাক, যেটা ভুবন বিখ্যাত বলে আমরা একটু আগে দেখতে পেলাম যে খ্যাত বা প্রখ্যাত। সেই যে ভুবন বিখ্যাত বা পৃথিবী বিখ্যাত যে সিগারেট, সেটা কিভাবে দেখো তাহলে প্রচলিত হতো? যে প্রথমে সিগারেটটা কি হতো? তুর্কি প্রদেশের যে তামাক, সেটা কাগজে পেঁচিয়ে তৈরি করা হতো। এবং কাগজে পেঁচিয়ে তখন গ্রিসে কি হতো? গ্রিসের যে বেবাক তামাক, সেটা তুর্কিরা কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। মিশররাও তখন কি করলো? তুর্কির যে কবজাতে রয়েছে, তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠিয়ে দিল। এবং আমরা দেখতে পাই যে মিশরের কবজাতে কে ছিল? তুর্কিরা ছিল। এবং তখন কি হলো? তুর্কিরা কিন্তু সেই যে তামাক, সেটা কোথায় পাঠিয়ে দিল? মিশরে পাঠিয়ে দিল। মিশরের কারিগররা তখন সেই তামাক কি করতো? গ্রিস তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মাখিয়ে একটা নতুন অনবদ্য একটা রসনালী তৈরি করেছিল। এবং সেই রসনালীর মাধ্যমেই তৈরি হয়ে গেল কি না, ইজিপোশিয়ানের যে তামাক আমরা দেখতে পেলাম ভুবন বিখ্যাত নামে কিন্তু খ্যাত। সেই তামাকটা যেন কোথাও গিয়ে যেন তৈরি হবার যে পদ্ধতি, সেটাও যেন সৈয়দ মুস্তাফা আলী তার লেখনীর মাধ্যমে বা এই যে আড্ডা নামক গদ্যের মাধ্যমে কিন্তু দেখাচ্ছেন। আমাদের ক্লাসটি আজকে এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে, কোথাও কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।